আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। পুরো খবরে আছে, আগামী বছর জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না প্রধান উপদেষ্টা, আর জুনের মধ্যেই হবে নির্বাচন। রাজনৈতিক দলের সাথে বৈঠকে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন তার দ্বারা দেশের কোনো অনিষ্ট হবে না। এই সময় ডক্টর ইউনূস অভিযোগ করেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টাকে সমর্থন জানান। রোববার বিকেলে 2 দফায় 20টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক চলে 2 ঘন্টা। বৈঠক শেষে নেতারা বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন ভারতের আধিপত্যের কারণে বড় সংকটের মধ্যে আছেন তিনি। নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা জানিয়েছেন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিষ্ঠানগুলোর প্রস্তুত হলেই ঘোষণা করা হবে রোডম্যাপ। উনি কমফোর্টেবল পজিশনে গেলে উনি একটা রোডম্যাপ ঘোষণা করবেন। আর সর্বশেষ কথা হচ্ছে, উনি নিজে বলেছেন আমি কিন্তু যথেষ্ট হতাশ নানা কারণে। সংকট বলতে উনি প্রধানত ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না, পারলে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায়। তারা সমগ্র জাতি চায় না যে এখন এইভাবে ডক্টর ইউনূস ক্ষমতার জায়গা থেকে বিদায় নিয়ে নিক, তাহলে আমাদের জন্য সংকটটা বেশি হবে। বিচার, সংস্কার এবং নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া এবং উত্তরণ পর্ব, এই পর্ব তার নেতৃত্বেই এটা সম্পন্ন হতে হবে। তার এখানে মাঝখান থেকে সরে যাওয়া অথবা দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। একই সাথে নেতারা জানিয়েছেন প্রধান উপদেষ্টার পদত্যাগ সংকট সমাধান করবে না, বরং বৃদ্ধি করবে। মৌলিক সংস্কারগুলো শেষ করবেন এবং জাতিকে আপনি একটি কাঙ্ক্ষিত নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেবেন। দেশ এবং আমাদের দেশের মানুষের প্রয়োজনে আমরা আপনাকে নিয়ে এসেছিলাম। আমরা একত্রে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে মাঝখানে চলার পথে আপনি হয়তোবা কষ্ট পেয়েছেন বা আপনাকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না, বিভিন্ন কায়দায় মানসিক ব্রেন বিভিন্ন ধরনের টর্চার আপনার উপরে চলছে, এটা আমরা অনুভব করছি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন আগামী বছরের 30 জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না অধ্যাপক ইউনূস। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। এটা ডিসেম্বর থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে। ওই জুন মাসের 30 তারিখে জুলাই মাসের 1 তারিখে যাবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলে বৈঠকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অধীনেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখবে জনগণ। এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন বাজেট পাশের আগে এনবিআরের সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ে অচল অবস্থা সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি। এনপিপির ওই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদ রুখে দিতে জনগণের ক্ষমতায়ন জরুরি। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সরকার গঠিত হলেই নিশ্চিত হবে সেটি। রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ সরকার গঠিত হলে অবশ্যই সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। বিএনপির এই শীর্ষ নেতার অভিযোগ, বাজেট পাশের ঠিক আগে এনবিআর এর সংস্কার চাপিয়ে রাজস্ব আদায়ে অচল অবস্থা সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা। তবে রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এনবিআর এর ভূমিকা মুখ্য। এমন বাস্তবতায় বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। তিনি বলেন, মান অভিমানের সুযোগ নেই উপদেষ্টাদের। তাদের অধীনেই ডিসেম্বর নাগাদ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় দেশের মানুষ। বিএনপির দাবি
আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে সিরডাপ মিলনায়তনে অন্য এক অনুষ্ঠানে বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি দীর্ঘ সময় দেশ পরিচালনা করেছে, তাই কিছু ভুল হয়তো আছে, কিন্তু আওয়ামী লীগের মতো গায়েবী মামলা করেনি। আওয়ামী লীগ বিগত 15 বছর যখন সরকারে ছিল তখন বিএনপির বিরুদ্ধে কতগুলো গায়েবী মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, লক্ষাধিক। মাহবুব রহমান, চ্যানেল 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকা সমর্থন করে না জামায়াত, কথা বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। মৌলভীবাজারে চা শ্রমিকদের সাথে মত বিনিময় শেষে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা চাইছেন তার দেয়া সময়ের মধ্যে স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে, কিন্তু তার মেয়াদ বাড়ানোর প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। এখন যদি আপনি ডিসাইড করতে চান তাহলে আপনার পার্লামেন্ট হবে, সমস্ত রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে বসতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে, তারপরে সামষ্টিকভাবে যে সিদ্ধান্ত হবে সেটাই বাস্তবায়ন হবে। বিচার সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে পথসভায় তিনি অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কার বিপক্ষে অবস্থান নিয়েছে একটি মহল। যারা ক্ষমতায় থাকবেন, যারা সরকারে থাকবেন, যারা বিরোধী দলে থাকবেন, তারা যাতে সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা তাদের নিশ্চিত করা যায়। আমাদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যে ভাইরা রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা কোন সরকারের দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে আর নিজেরা কাজ করেন না। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সংবিধানের মৌলিক পরিবর্তন করবে কে, অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত সরকার? এমন প্রশ্নে ভিন্ন মত রয়েছে বিশিষ্টজনদের। তারা মনে করছেন যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের সম্ভাবনা খুব ক্ষীণ। তাই জুলাই সনদ বাস্তবায়নের নির্বাহী ক্ষমতা বলে সরকারকে আইন করার তাগিদ তাদের। তবে সিদ্ধান্ত যাই আসুক, ঐক্যমত্যে না আসা বিষয়গুলো প্রকাশ করবে কমিশন। জুলাই অভ্যুত্থান যা কেবল একটি সরকারের পতন কিংবা ক্ষমতার হাত বদলের রাজনৈতিক আন্দোলন নয়, একটি নতুন বাংলাদেশের দুর্নিবার স্বপ্নকে ছুঁতে চেয়েছিল কোটি মানুষ। 1400 শহীদের রেখে যাওয়া সেই স্বপ্ন আজ যেন ক্ষতবিক্ষত। বিচার, সংস্কার, ঘোষণাপত্র কিংবা ঐক্য, কোনো কিছুর সুরাহা না করেই জুলাই অভ্যুত্থানকে ইতি টানার যে ডামাডোল, তা ক্ষোভ আর বেদনায় বিদ্ধ করছে প্রজন্মকে, ভাবাচ্ছে চিন্তকদের। যে দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে, সেটা যাতে পুনর্বার না ঘটে সেটা আমাদের সকলের নিশ্চিত করা দরকার। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব যে এসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি। এই ধর্মনিরপেক্ষ 2 মাস ধরে 33টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে এক বিন্দুতে আনার চেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের। এই পর্বে সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত নিতে এই আয়োজন কমিশনের। জাতীয় নেতৃবৃন্দ বা রাজনৈতিক নেতৃবৃন্দকে পাশ কাটিয়ে কোনো কিছু করলেই সেটা টেকসই হবে না। সবকিছুর উপরে ঊর্ধ্বে আমাদের মনে রাখতে হবে যে যত শীঘ্রই সম্ভব আমরা যাতে গণতন্ত্রে উত্তরণ করতে পারি। রাজনীতি যারা করছেন, যারা সংসদে থাকবেন, যারা বাংলাদেশের পলিসি নির্ধারণ করবেন, তাদেরকে যেন এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের মধ্যে নিয়ে আসা যায়, সেই কারণে একাধিক চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে। বক্তারা বলছেন, এই সরকারের পক্ষে ঘোষিত সময়ের মধ্যে মৌলিক পরিবর্তন করা কঠিন, তবে জাতীয় সনদের মাধ্যমে এমন বাধ্যবাধকতা তৈরি করার পক্ষে তারা, যাতে নির্বাচিত সরকার এড়াতে না পারে। 72-এ যে সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে রচিত হয়েছিল, সেই সংবিধানটা রেখে আমরা প্রয়োজনীয় সংস্কারটুকু করতে পারি। যদিও এটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি সংবিধান, কিন্তু আমার মনে হয় দে গট ইট রং যারা করেছিলেন। কারণ গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসাথে রেখেছেন ওনার। গণতন্ত্র আর সমাজতন্ত্র একসাথে চলে না, কোনো সমাজতান্ত্রিক দেশে গণতন্ত্র নেই। ঐক্যমত্যের পিছনে সোনার হরিণ আপনি পাবেন না, কোনোদিন ঐক্যমত্য হবে না। এটাকে আপনি বাই অপারেশন অফ ইউর সভরেন পাওয়ার, যে সভরেন পাওয়ার ইউ হ্যাভ ডিরাইভড ফ্রম দি রিভলিউশন, এর এক্সারসাইজ করে আপনি আইন করে এটা করে দিয়ে যান। ফ্যাসিবাদ পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা যেন পরিকল্পনার ফাইলে বন্দী না থাকে, সেই তাগিদই দিচ্ছেন বিশিষ্টজনরা।
ধরে ফেলার জন্য। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় প্রথম কোনো মামলার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 5 আগস্ট চানখারপুলে 6 জন নিহতের ঘটনায় 8 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। সেই সাথে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনের বিরুদ্ধে। নির্দেশ দিয়েছেন আদালত অবমাননায় শেখ হাসিনার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে রাজধানীর চানখারপুলে নারকীয় হত্যাকাণ্ড চালায় আইনশৃঙ্খলা বাহিনী। চাইনিজ রাইফেলের গুলিতে শহীদ হন 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ 6 জন। 6 মাসেরও বেশি সময় তদন্ত শেষে গেল 21 এপ্রিল ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে রোববার যা আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। শুনানি শুরুতেই চিফ প্রসিকিউটর শেখ হাসিনা 16 বছরের দুঃশাসনের ইতিহাস তুলে ধরেন। বলেন, চানখারপুলের এই হত্যার সরাসরি নির্দেশ দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ অন্য 7 আসামি মাঠ পর্যায়ে হত্যার নির্দেশনা বাস্তবায়ন করেন। তাদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেন চিফ প্রসিকিউটর। অপরাধীদের অপরাধ প্রমাণ করতে যত স্ট্যান্ডার্ড দিয়ে বিচার করা হোক, যাতে কোনো স্ট্যান্ডার্ডেই এই বিচারটি ফেইল না করে, সেই মানের এভিডেন্স আমরা আদালতে দাখিল করেছি। আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়েছে। ইনশাল্লাহ প্রসিকিউশন বিশ্বাস করে আনুষ্ঠানিক বিচারের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে এই প্রসিকিউশন সক্ষম হবে। এদিন শেখ হাসিনা সহ 2 জনকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এই বক্তব্যের ব্যাখ্যা না দেওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তির আবেদন করেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারেন, সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায় 2টো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন, সেটা নোটিফিকেশন আকারে পত্রিকায় ছাপার নির্দেশ দিয়েছেন। সেটাও আগামী 3 তারিখে ফার্দার আদেশের জন্য আসবে। এদিকে আশুলিয়ায় 5 আগস্ট 6 মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানায় প্রসিকিউশন। তবে কিছু ফুটেজের ফরেনসিকের জন্য ফের 4 সপ্তাহ সময় চাইলে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, সময় হলো একটা বিরতির। সাথে থাকুন, আরো খবর নিয়ে ফিরছি। চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। রোববার সন্ধ্যায় জারি হওয়া এ অধ্যাদেশ অনুমোদনের প্রতিবাদেই সচিবালয়ের ভেতরে দ্বিতীয় দিনের মতো ছিল বিক্ষোভ মিছিল। নিবর্তনমূলক ও কালা কানুন আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। যেহেতু তারা আমাদের কথা অমান্য করে এই ধরনের একটা কালো অধ্যাদেশ করছে, এই জন্যই আমাদের এই গেটে অবস্থান করতে হচ্ছে, গেটটা বন্ধ করতে হচ্ছে, যাতে তাদের কানের পর্দা ফাটে। কোনো কারণে আপনি কালকে পরশু আসতে নাই পারেন, সেই জন্য তো আপনাকে 5 দিনের মাথায় নোটিশ ছাড়া চাকরিচ্যুত করতে পারে না। সবসময় আমরা হৃষ্টপুষ্টভাবে আমাদেরকে দাসত্ব হিসাবে সবসময় রাখেন ঊর্ধ্বতন কর্মকর্তারা, সবসময় রাখেন না, আমরা এটা মেনে নেব না। আমরা 1 ঘন্টায় আন্দোলন প্রত্যাহার করে চলে যাব যদি উনি ঘোষণা দেয় এই আইন হবে না। সরকারি কর্মচারীদের 4টি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়। অপরাধের শাস্তি, দোষী কর্মচারীকে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেয়া, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার দণ্ডও দেয়া যাবে। যদিও অধ্যাদেশকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে প্রত্যাহারের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। এদিকে দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 2018 সালে নির্বাচন কারসাজি করতে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন করে আওয়ামী লীগ সরকার। তা বাতিল করেই আইনের এ সংশোধন করা হয়েছে। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে, আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। আন্দোলনের নামে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত না করে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।
এদিকে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের লাগাতার আন্দোলনের ফলে পিছু হটল অর্থ মন্ত্রণালয়। সংস্কার অধ্যাদেশ স্থগিত করে আগামী 31 জুলাইয়ের মধ্যে তা সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছে। আর এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় বলছে, সংস্কার কমিটি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে সরকারের একটি স্বতন্ত্র এবং বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। আমলে নেওয়া হবে কর্মকর্তাদের যৌক্তিক দাবিও। সেই ঘোষণার আগ পর্যন্ত স্থগিত থাকবে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। 3 জেলার সীমান্ত দিয়ে 172 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে 121 জন বাংলাদেশিকে ঠেলে দেয় বিএসএফ, পরে তাদের আটক করে বিজিবি। এর আগে এই সীমানা দিয়ে কয়েক দফায় 156 জনকে পুশিন করে প্রতিবেশী দেশটি। এছাড়া সিলেটের বিয়ানী বাজার দিয়ে 32 জন এবং মেহেরপুরের সোনাপুর সীমান্ত দিয়ে আরও 19 বাংলাদেশিকে পুশিন করেছে ভারত। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 যুবক আহত হয়েছেন। রাত 10টার খবর দেখছেন, সময় হলো একটা বিরতি। ফিরে আসছে একটু পর।